সময় দাঁতের চিকিৎসা মানে ছিল শুধুমাত্র দাঁতের ব্যথা কমানো অথবা দাঁত ফেলা। বর্তমানে বাংলাদেশে কিন্তু ডেন্টাল চিকিৎসা অনেকটাই আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তি নির্ভর। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে দাঁতের বিভিন্ন ধরনের যে অপচিকিৎসা সেটার প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশের ডেন্টাল চিকিৎসা কতটুকু তার অগ্রগতি হয়েছে এবং সেই সাথে অপচিকিৎসা বন্ধ করার জন্য ব্যক্তি, রাষ্ট্র এবং সমাজের আসলে কি কি করণীয়। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশের ডেন্টাল চিকিৎসা ব্যবস্থা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রকিবুল হোসেন রুমি, সভাপতি বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স ও প্রতিষ্ঠাতা পায়োনিয়ার ডেন্টাল কলেজ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ আসিফুজ্জোহা রাজ, মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স ও প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল ওয়ার্ল্ড। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা প্রথমেই ডক্টর রুমি আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। আপনার কাছে একটু জানবো যে বর্তমানে বাংলাদেশের ডেন্টাল চিকিৎসা এক্ষেত্রে আসলে কতটুকু উন্নত হয়েছে, কতটুকু আমাদের ইমপ্রুভ করা উচিত। আমি যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে ডেন্টিস্ট্রির জন্ম এবং বর্তমান অবস্থায় আসি, ঢাকা ডেন্টাল কলেজ সরকারিভাবে 1965 সাল 1965 থেকে তার জন্ম হয়েছে। তো ডেন্টিস্ট্রির শুরুটায় তখন, তারপর থেকে সরকারিভাবেই ছোট পরিসরেই আয়োজন ছিল। 50 জন ডেন্টিস্ট্রি স্টুডেন্ট ভর্তি করা হতো প্রতি বছর এবং এটা উন্নত করতে করতে 100 পর্যন্ত হয়েছে। তারপরে বিভিন্ন রকমের সরকারি ডেন্টাল ইউনিট এবং পরবর্তী সময় 95-এ প্রাইভেট ডেন্টাল সেক্টরের দিকে নজর দিয়েছে সরকার এবং এখন ব্যাপক আকারে উন্নয়ন হয়েছে এই দিকে। শিক্ষার সঙ্গে তো অনেক কিছু নির্ভর করে, প্রযুক্তি, আনায়ন, গবেষণা এবং বিভিন্ন রকম চিকিৎসার উন্নতি। তো বর্তমান যদি বিশ্বের সাথে তুলনা করা যায়, অবশ্যই সেই যে আগে পুরনো চিন্তাধারা ছিল যে দাঁতে ব্যথা হলে দাঁত তুলে ফেলতে হবে, এই জিনিসটাই শুরুর দিকে ধারণা ছিল এবং তাই করা হতো। পরবর্তী সময়ে দাঁত সংরক্ষণ করার জন্য বিশেষভাবে রুট ক্যানাল এবং বর্তমানে মাইক্রোস্কোপ এবং ডিজিটাল নানান প্রযুক্তি ইউজ করে সেটাকে আবার সংরক্ষণ করা যাচ্ছে। আচ্ছা, তো দাঁত যেমন আমরা যতটুকু মনে করি, দাঁত তো অন্য শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের মতো এটা একটা গুরুত্বপূর্ণ অর্গান। এটা না থাকলে মানুষ ঠিকমতো খেতে পারবে না এবং পরবর্তী সময় দেখা যায় তার স্বাস্থ্যগত ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এরপরে কথা বলার বিষয়ে দাঁত না থাকলে কথা বলা, উচ্চারণ করা সেগুলি হয় না। অ্যাস্থেটিক বিষয় আছে, মানুষের সৌন্দর্য অথবা হাসি, এইসব বিষয়গুলি আছে। তো দাঁতের এই যে বর্তমান যে ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশে চলে আসছে অলরেডি, এটা প্রয়োগ করা হচ্ছে। সেখানে ধরেন ক্যাট ক্যাম ইউজ করা হয়েছে, সিবিসিটি ইউজ করা হচ্ছে, যেগুলি আমরা আগে ভাবতেও পারি নাই এবং সেগুলি ছিল না। এগুলি চিকিৎসার সহায়ক হিসাবে এবং অন্য এই যে মাইক্রোস্কোপ দিয়ে রুট ক্যানাল করা অথবা বিভিন্ন ধরনের কসমেটিক ফিলিংগুলি সেখানে নানান রকমের আলট্রাভায়োলেট ইউজ করা হয়। এই নানান রকম প্রযুক্তি অবশ্যই এখন অনেক অ্যাডভান্স হয়েছে। তাছাড়াও অর্থোডন্টিক্স, যেটা মুখের যে দাঁতের অসামঞ্জস্য, মানে যেটার চোয়ালের অসামঞ্জস্য, এগুলি অর্থোডন্টিক ট্রিটমেন্ট দিয়ে এগুলি আগের মতো স্বাভাবিক যেভাবে দাঁত থাকা উচিত ছিল সেই জায়গায় পুনরায় আবার ফিরিয়ে নিয়ে যাওয়া। এবং অনেক সময় দেখা যায় যে চোয়ালের ব্যত্যয় আছে, চোয়াল ছোট বড় উপরের নিচের, এবং অনেক সময় মুখ ঠিক মতো বন্ধ করতে পারে না, মুখটা বন্ধ করার পরও খোলা থাকে। এগুলি অর্থোগনেটিক সার্জারি, এগুলি করা হচ্ছে। এবং ক্যান্সার বিষয়েও অনেক উন্নতি হয়েছে। ক্যান্সার হলে পরে সেগুলিকে নিরাময় করার জন্য মানে সেখানে সার্জারি প্লাস কেমোথেরাপি এবং সংমিশ্রণে এই চিকিৎসাগুলি করা হচ্ছে। তাতে করে অনেক জীবন রক্ষা হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে। আর আমরা আশা করেছি এখানে কন্টিনিউয়াসলি কাজও হচ্ছে, যেমন বিভিন্ন রকমের আধুনিক চিকিৎসার সরঞ্জাম, যন্ত্রপাতি, শিক্ষা, গবেষণা সব কিছুর সমন্বয়ে এখন বাংলাদেশ অনেক অগ্রগতির দিকে যাচ্ছে।
আচ্ছা, ডক্টর রাজ, আপনার কাছে একটু জানবো যে আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত বাংলাদেশে যথেষ্ট উন্নত হয়েছে ডেন্টাল চিকিৎসা ব্যবস্থা। একই সাথে ডক্টর রুমি স্যার উনিও কিন্তু বলছিলেন যে অনেক উন্নত হয়েছে। আপনি তো ইন্টারন্যাশনাল অনেক ধরনের কনফারেন্স সেমিনার আপনি অ্যাটেন্ড করছেন, সেখানে যাওয়ার পর আসলে কি আপনার মনে হয় যে না এই সেক্টরগুলোতে আমাদের আরও কাজ করা উচিত, আরও উন্নত করা উচিত? যে বিষয়টি আসলে না বললেই নয় যে বর্তমানে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশে এই যে ডাক্তাররা যেমন উনি বললেন এতগুলি ডাক্তার বেরোচ্ছে এখন, আগে এরকম ছিল না। আসলে এই সময়ের কারণেই কিন্তু প্রযুক্তিগত দিক থেকে আমাদের উন্নতি হচ্ছে। এগুলোর সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে গেলে আসলে উন্নত বিশ্বের সাথে নিজেদের যে চিকিৎসা প্রণালীগত যেই সম্পর্ক সেটাকে স্পষ্ট করতে হবে। তার জন্য আসলে বাইরে যাওয়া, তো বাইরে যে দেখেছি আসলে প্রতিনিয়ত যেটা হয়তো আমরা পাশ করেছি সেই 2000 সালে, তখন থেকে লম্বা সময় কিছু প্রযুক্তিতে আমরা সীমাবদ্ধ ছিলাম আমাদেরটা সারা বিশ্বেই। বাট ওইটা খুব রিসেন্টলি এত বেশি চেঞ্জ হচ্ছে। কিভাবে রুগীদেরকে আরাম দেওয়া যায়, মূল কথা তো সেটাই। সেটার জন্য আসলে কত রকম জিনিস যখন বের হচ্ছে সেটা ওইখানে গেলেই বোঝা যায়। প্রতি বছরই নতুন নতুন জিনিস, যন্ত্র, ম্যাটেরিয়াল উদ্ভাবিত হচ্ছে যাতে করে রুগীদেরকে আমরা আরও আরাম দিতে পারি। ছোট্ট এক্সাম্পল, যেমন আমরা এখনও পর্যন্ত দাঁতের মাপ নেওয়া, মানে যাদের দাঁত নাই বা দাঁতের যে কসমেটিক পারপাস অনেক ক্ষেত্রে তাদের মাপ নেওয়া হয়, সেগুলো আসলে এক ধরনের পেস্ট টাইপের জিনিসের মাপ নেওয়া হতো, রুগী অসুস্থ ফিল করতো। সেগুলোর জন্য এখন দেখা যায় ডিজিটাল প্রযুক্তি চলে আসছে। আমরা পেশেন্টের মুখে আর কিছু দেই না, জাস্ট ছোটো একটি স্ক্যানার ক্যামেরার মারফতে কিন্তু দাঁতের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমরা আগে ম্যানুয়ালি করা হতো, পুরোটা একটা মেশিনারিজ বা ডিজিটাল পদ্ধতি চলে গেছে। সেটা মাপ নেওয়া হোক, আপনি ধরেন আপনার দাঁতের মধ্যে যে অবস্থায় আছে এখন, কী করতে চাচ্ছেন আপনি, সেটা কিন্তু ইচ্ছা করলে এখন ডিজিটালি আপনাকে শো করা সম্ভব যে আপনার মুখটা এমন আছে, আপনি এইভাবে আপনাকে করতে চান কি না। রুগী যদি চেঞ্জ করতে চায় যেটা না আমি অন্যভাবে করতে চাই, সেটাও কিন্তু এখন এই প্রযুক্তিগত দিক থেকে করা সম্ভব। তো মেনলি আসলে সারা বিশ্ব এখন ডিজিটাল ডেন্টিস্ট্রিতে অনেক এগিয়ে গেছে। আমাদের বাংলাদেশেও এখন অনেক ডিজিটাল ল্যাব হচ্ছে, যে এই প্রায় কাছাকাছি চিকিৎসা কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে। বিশেষ করে যে ইমপ্ল্যান্টের মধ্যে সেন্সিটিভ ইস্যু, যেখানে দাঁত নেই, স্ক্রু বসে দাঁত লাগানো হয়, সেগুলো কিন্তু এখন এই ডিজিটাল প্রযুক্তি আসাই কোথায় ইমপ্ল্যান্ট সেট করতে হবে, পাশের দাঁতের সাথে কী রিলেশন হবে, খুব মানে সূক্ষ্ম এবং নিখুঁত জিনিসগুলো কিন্তু এখন এই ডিজিটাল ডেন্টিস্ট্রির মারফতে আমরা জানতে পারছি। এখন বাইরের দেশেও এখন সেটা অহরহ হচ্ছে। তো এক কথায় বলতে গেলে ডেন্টিস্ট্রির মান এখন আমাদের এতটাই আপডেট হচ্ছে যে আমাদের ডেন্টাল চিকিৎসকরা নিজের প্রয়োজনেই, এমনকি নিজের পয়সা খরচ করে হলেও বাইরের দেশে যেয়ে এই ধরনের ট্রেনিং নিয়ে এসে দেশের জনগণকে সার্ভিসটা দিতে একদম নিশ্চিত করছে। আচ্ছা, যেহেতু বললেন যে যথেষ্ট উন্নতি আমরা করতে পেরেছি, কিন্তু সেটা তো আসলে ঢাকার ভেতরে যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু উন্নত চিকিৎসা হচ্ছে, কিন্তু ঢাকার বাইরে যদি আমরা বলি জেলা পর্যায়ে, সেখানে কিন্তু আসলে দাঁতের উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছে না, যার দরুন এখন কিন্তু কোয়াকদের আধিপত্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই উত্তরটা আমি ডক্টর রুমি স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আমি একটি জিনিস বলতে চাই প্রসঙ্গে, এটা সম্পূর্ণভাবে ঢাকা ছাড়া বড় বড় শহরগুলি, ডিস্ট্রিক্ট শহরগুলিতে যারা এই প্রশিক্ষণপ্রাপ্ত ডেন্টিস্টরা, তারা প্রযুক্তির দিকে, জ্ঞানের দিক থেকে এবং যন্ত্রপাতির দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নয়ন করেছে। তবে উন্নয়নটা তো সারা বাংলাদেশে ছড়ানো একদিনে সম্ভব না। এখানে অনেক রকমের ইনভেস্টমেন্টের বিষয় আছে এবং সেগুলি ব্যবহার করার জন্য যে ধরনের রোগী দরকার, যে ধরনের আয় অর্জন দরকার, সেগুলি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। আর যত সংখ্যায়, যেমন বলেছিলাম যে এখন ডেন্টিস্ট্রি যে সংখ্যক ডাক্তারগুলি বেরোচ্ছে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে, এই সংখ্যা যখন আরও বৃদ্ধি হবে তখন দেখা যাবে মানুষ যারা সাফার করছে তারা ডেন্টিস্টের কাছে, যারা বিডিএস মিনিমাম, এদের কাছে যেতে পারবে। তো এখনও জনসংখ্যা অনুপাতে আমাদের এই জায়গাটাতে আরও গুরুত্ব দিতে হবে, সরকারের নজর দিতে হবে। গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর আরও ডেন্টিস্ট দ্রুত গতিতে। এটার কারণ হলো এখনকার যে বাচ্চারা অথবা যে জেনজি অথবা ইয়াং যারা, তাদের খাদ্য অভ্যাসটা এতই বেশি চেঞ্জ হয়ে গেছে যে দাঁত খুবই দ্রুতই নষ্ট হচ্ছে। তারা ফাস্টফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, চকলেট খাচ্ছে, চুইংগাম খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এগুলি কিন্তু দাঁতের একদম মানে কি বলবো, খুব মারাত্মক ক্ষতি সাধন করে। তো এই যে জনগণ আরও যে আসতেছে সাফারিং, এর জন্য সেইভাবে প্রস্তুতিটাও প্রয়োজন। আর আমরা সবসময় প্রচার করি, বিএমডিসির থেকে প্রচার করা হয় যে কোয়াক ডেন্টিস্টরা মানুষ যাতে দেখে, ডিগ্রি দেখে, রেজিস্ট্রেশন নাম্বার দেখে, এখন তো অনলাইনে সব ডাক্তারদের রেজিস্ট্রেশন দেখতে পারে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তারাও একটু সতর্ক থাকতে হবে। কারণ
এই ডেন্টিস্ট না হলে কোয়াকরা তাদের নলেজের সীমাবদ্ধতার কারণে এবং তাদের শিক্ষা না থাকার কারণে তারা অনেক ধরনের ভুলও করে, অনেক ধরনের রোগও ছড়ায়, তাতে করে জীবনের ঝুঁকিও চলে আসে। আচ্ছা, অর্থাৎ ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর রাজ, আপনি যদি আমাদেরকে বলতেন, এই যে স্যার যেমনটি স্যার বলছিলেন যে আমরা যদি একটু বিএমডিসি সার্টিফিকেটটা যদি আমরা একটু চেক করি, সেক্ষেত্রে আমরা একটা ভালো মানের চিকিৎসা আমরা পেতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে, বা যেটা আমরা জানি যে দাঁতের চিকিৎসা অনেক ব্যয়বহুল, যার জন্য দেখা যায় খরচ কমানোর জন্য কিন্তু এই ধরনের কোয়াক যারা রয়েছে তাদের কাছে কিন্তু গ্রামের মানুষরা বিশেষ করে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা শহরেও কিন্তু দেখেছি তাদের আধিপত্য প্রচুর। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে আমাদের কোয়ালিফাইড ডেন্টিস্ট বা যেটি বলছিলেন বিএমডিসি অনুমোদিত ডেন্টিস্টের চেয়ে কিন্তু এদের সংখ্যাটা বেশি, কারণ লম্বা টাইম ধরে তারা বিভিন্ন জেলা পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর এই ধরনের চিকিৎসা করছে। প্রত্যেকটা জনগণকে জানতে হবে দাঁতের চিকিৎসা কিন্তু খুবই সংবেদনশীল। কেন সংবেদনশীল? দাঁত মানে মনে করি আমরা আগে যখন ফেলে দিতাম, রাস্তাঘাটে দেখতাম হাটে দাঁত ফেলে দিচ্ছে, অনেক রকম কাজ করছে দাঁতের মধ্যে, কিন্তু এগুলো থেকে যে অনেক ধরনের সমস্যা হতে পারে এটা কিন্তু অনেকেরই অজানা। নানা গবেষণা হয়েছে আমাদের দেশ থেকে শুরু করে উন্নত বিশ্বে অনেক আগে থেকেই গবেষণা হচ্ছে যে দাঁতের চিকিৎসা থেকে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। একদম শুরু থেকে যদি বলি আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করি, সব যন্ত্রপাতি কিন্তু এক সিস্টেমে আমরা কি জীবাণুমুক্ত করতে পারি না, তার জন্য আলাদা আলাদা মাধ্যম লাগে। কোন যন্ত্রটি কোন মাধ্যমে জীবাণুমুক্ত করলে এই যে আমরা কমন যে জীবাণুগুলি বলি হেপাটাইটিস, বাংলাদেশে একটু ভয়াবহ আকার ধারণ করেছে, আপনি নিশ্চয়ই জানেন বা দর্শকরা জানছে যে অনেক ফ্যামিলির মধ্যে কিন্তু এটা দেখা যায় ইদানিং। এবং হেপাটাইটিস এই ছড়ানোর অন্যতম সোর্স কিন্তু একসময় ছিল এই ডেন্টিস্ট্রি, যেটা এখনও করছে কোয়াক ডেন্টিস্ট্রিরা। কারণ এই যন্ত্রপাতিগুলো আমরা জানি না কীভাবে পরিষ্কার করতে হবে। ইভেন এইডসের মতো ভয়াবহতাও কিন্তু এই ডেন্টাল ক্লিনিক থেকে ছড়াতে পারে, কারণ একজনের যন্ত্রপাতি রক্ত মাখা যন্ত্র আরেকজনের মুখে গেলে এটা ছড়াতেই পারে। সেখান থেকে শুরু করে এর পরবর্তী চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এক ধরনের লোকাল অ্যানেস্থেসিয়া আমরা ব্যবহার করি। দাঁত ফেলতে গেলে, রুট ক্যানাল করতে গেলে, যে কোনো রকমের ছোটো থেকে বড় সার্জারিতেও কিন্তু এই লোকাল অ্যানেস্থেসিয়াটা খুব কমনভাবে ব্যবহার হয়। অনেকের ক্ষেত্রে এটা কিছু হয় না, দিলে তো অবশ্যই পরে ভালো হয়ে যায়। বাট এই অ্যানেস্থেসিয়া সম্পর্কে যদি ভালো নলেজ না থাকে, এখান থেকেও কিন্তু রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে নানা ধরনের শক থেকে। তো ওইখান থেকে শুরু করে প্রতিটা চিকিৎসা স্টেজেই কিন্তু নানা ধরনের জটিলতার একটি সম্ভাবনা রয়ে যায়। এছাড়া এই যে মুখের মধ্যে যে রোগগুলি রয়েছে, চিকিৎসা করতে গেলে কিন্তু এখান থেকে আবার শরীরও নানাভাবে ছড়িয়ে যেতে পারে যদি আমরা ভালো করে না জেনে থাকি। রোগীর যে হিস্ট্রি ভালো করে না নেই, কারণ সেই রোগী কী কী ওষুধ খাচ্ছে, তার ব্লাড প্রেশার আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, অন্যান্য রোগ আছে কিনা, সেই রোগী কী ওষুধ খাচ্ছে, এই ওষুধের সাথে আমরা যে ওষুধ দেব তার সম্পর্ক রয়েছে, এটা জানা অনেকের সম্ভব নয় একজন ডেন্টিস্ট ছাড়া। রোগীর অ্যালার্জি আছে কিনা, আমরা একটা অ্যান্টিবায়োটিক দিলাম, বাসায় যে রোগী একদম র্যাশ ট্যাশ হয়ে রোগী সেখানে মারা যেতে পারে, আপনারা জানেন যে এই ওষুধের সেন্সিটিভিটির কারণে। তো একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের কী রিয়াকশান এটা জানতে হবে। রোগীর সার্বিক যে কোনো প্যাথোলজি আছে কিনা, স্বাভাবিক মানুষের সাথে তার কি ডিফারেন্স রয়েছে, এগুলি না জেনে যদি একজন কোয়াক বা একজন আমাদের পেশার বাইরে কেউ এই ধরনের সেন্সিটিভ চিকিৎসা দিয়ে থাকে, হয়তো অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক কিছু বোঝা যায় না, কিন্তু লম্বা টার্মে বা তাৎক্ষণিকও নানা ধরনের জটিলতা এখান থেকে তৈরি হতে পারে এবং রোগী মৃত্যুবরণ করতে পারে। হতে পারে এবং সেক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে ট্রেন চিকিৎসকের কাছেই আসলে চিকিৎসা নেওয়া উচিত। এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ডক্টর রুমি আপনার কাছে একটু জানতে চাই, যেমনটি ডক্টর রাজ বলছিলেন যে বর্তমানে যারা বিএমডিসি কর্তৃক যাদের সার্টিফিকেট নেই, অর্থাৎ যারা নর্মালি যাদেরকে আমরা কোয়াক বলে থাকি অথবা নর্মাল দাঁতের উপরে বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রি যারা অর্জন করেছেন, তারা বর্তমানে বিভিন্ন ধরনের আন্দোলন করছেন যেন তার প্র্যাকটিসটা করতে পারেন। এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, এটা মেডিকেল অথবা ডেন্টাল এগুলো একটা সায়েন্স, এবং যারা ডেন্টাল কোর্স বিডিএস বাংলাদেশে নিচ্ছে পড়ালেখা, তারা অনেকগুলি সাবজেক্ট পড়ে। একটা হলো মেডিকেল আর একটা হলো ডেন্টাল। স্পেশালি মেডিকেল পড়ার অর্থ হলো শরীরটাকে যদি ডেন্টিস্ট অথবা ডেন্টাল সার্জন না জানে যে শরীরের কিডনির কী অবস্থা, লিভারের কী অবস্থা, অথবা শরীরের এখন ক্যান্সার চিকিৎসা চলছে কি না, আরও অন্য অন্য বিভিন্ন বিষয়গুলি শরীর সম্বন্ধে, প্রেগনেন্সির সময়, নানান সময় আমরা ওই রুগীটাকে হ্যান্ডেল করার জন্য
সাফিসিয়েন্ট নলেজ লাগে, কোনো কোনো সময় পরীক্ষা নিরীক্ষাও লাগে, কোনো কোনো সময় ওষুধ নিয়ন্ত্রণ করতে হয়। এই নলেজগুলি তো একদম থাকবে না। এই কোয়াকরা কারা? কোয়াকরা হলো কোনো ডেন্টাল ক্লিনিকে কখন কাজ করেছে, দেখতে দেখতে কিছু শিখেছে এবং তারা মনে করেছে এই জিনিসটা এইভাবে হয়। তাদের নলেজের সীমাবদ্ধতা সেখানে, এবং তারা ওষুধ সম্বন্ধে যে ডেন্টাল ফার্মাকোলজি অথবা জেনারেল ফার্মাকোলজি, ওষুধ প্রেসক্রিপশন লেখার বিষয়গুলিও তো তাদের কোনো নলেজ নাই। হয়তো দেখা যায় যে কোনো কোনো ডাক্তাররা যা প্রেসক্রিপশন করে, দাঁত তুললে কী দিয়ে থাকে, স্কেলিং করলে কী দিয়ে থাকে, সেগুলি দেখা যায় যে ওই প্রেসক্রিপশন রেখে কপি করে সেই ওষুধগুলি তারা আবার লিখতে থাকে। তো এটা তো আসলে কোনো মানে পদ্ধতি হলো না। ফলত আমাদের শরীরটাকে ভালো রাখতে গেলে, শরীরকে সুস্থ রাখতে গেলে, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা নিতে গেলে সঠিক মানের চিকিৎসায় নিতে হবে। এখন আমাদের দেশের নানান রকমের বাধা বিঘ্নের মধ্যে এবং দেশের যে উন্নতির যে ধারা, অথবা ডেন্টিস্ট এবং বাংলাদেশের যে রুগী এবং পপুলেশন, তার যে রেশিওতে ডেন্টিস্টের সংখ্যা এখনও অনেক কম, এবং ওরা দীর্ঘদিন থেকে এই জায়গাটা আরও খালি ছিল, এখন আস্তে আস্তে রিপ্লেসমেন্ট হচ্ছে। সো প্রথম জিনিস হলো যে আমাদের একদম জেলা উপজেলা পর্যন্ত আমাদের কোয়ালিফাইড ডেন্টাল সার্জনদেরকে সরকারিভাবে অথবা বেসরকারিভাবে এগুলি পৌঁছতে হবে। আচ্ছা। তাতে করে এটা নিরাময় করার জন্য, এই যে সমাধান করার জন্য এই জিনিসটার প্রয়োজন হবে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় কোনো একটা উপজেলায় একজন ডেন্টাল সার্জন নাই, তো যখন যতটুকুই কেউ পারে, তারা সে কোয়াকোকার যাই হোক, ব্যথা যন্ত্রণায় মানুষ তখন ওখানে যায়। আচ্ছা। আরেকটা তো যেটা আপনি মেনশন করেছিলেন যে মূল্যের কথা, কস্ট, ডেন্টিস্ট্রি মানে চিকিৎসার পদ্ধতি এবং যন্ত্রপাতি এবং নানান জিনিসটা আসলে এক্সপেন্সিভ বটে। তো এই জিনিসটার থেকে আবার আমরা যদি দাঁতের রোগ, যাতে আমরা যে বলে না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কীভাবে দাঁতের যত্ন নিলে রোগ কম হয়, কি খেলে, কিভাবে পরিষ্কার রাখলে, এই বিষয়গুলি যদি আরও সচেতন করতে পারি, জনগণের আরও রোগ কমে যাবে। এবং গ্রামের লোকরা তো শহরের মানুষের মতো তো ফাস্টফুড, জাঙ্ক ফুড খাওয়ার সুযোগ থাকে না, তারা কিন্তু একটু সহজেই, তাদেরও তো দাঁতের সমস্যা হচ্ছে এবং তারাই কিন্তু কোয়াকদের কাছে যাচ্ছে, কিন্তু তারা যদি আরও কেয়ারফুল হয় এবং কিভাবে দাঁতকে ওরা সুরক্ষা করবে সে সম্বন্ধে নলেজ এবং প্রয়োগ দুটোই যদি করে, তাহলে অনেকাংশে তারা ভালো থাকবে। আচ্ছা, ডক্টর রাজ, আপনার কাছে জানবো, এই যে কোয়াকদের যে এই ধরনের অপচিকিৎসা চলছে, সেই অপচিকিৎসা বন্ধ করার জন্য একজন ডেন্টিস্ট হিসেবে কি আপনাদের ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন কিনা বা কোনো আর্জ করেছেন কিনা গভর্নমেন্টের কাছে? হ্যাঁ, আসলে এই ধরনের অনেক দিন ধরে করা হচ্ছে, যাতে করে এদের এই বিষয়টাকে আমরা একটু একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় কিনা। ওদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে দিনে দিনে, অনেক বড় একটি সংখ্যা, আমি আগেও বলছিলাম। তো আসলে তাদেরকে জানতে হবে যে তাদের কাজের সীমাবদ্ধতা কতটুকু, তারা যে নলেজ নিয়েছে বা যে ডিপ্লোমা করেছে, তাদের যে কাজের সীমাবদ্ধতা, একজন ডেন্টিস্টের কাছে সীমাবদ্ধতা কখনো এক হতে পারে না, ওইটা তাদেরকে নিশ্চিত করতে হবে। তারা সব ধরনের চিকিৎসা করতে পারার কোনো সুযোগই নাই দেশের প্রচলিত আইন অনুযায়ী। এটা তো আমাদের কথা না, এটা একটা কোর্টের রায় রয়েছে বা আইন যে রয়েছে দেশের আইন অনুযায়ী আসলে চললে এই ধরনের ঝামেলা থেকে আসলে দুই পক্ষই ভালো থাকতে পারে। কিন্তু শত্রু না, ওরা হয়তো অনেকেই মনে করে আমরা ওদের শত্রু, বা আমাদের কেউ কেউ মনে করে ওরা ওদের শত্রু। বিষয়টা এমন নয়, কিন্তু আমরা দুজনই কিন্তু একে অপরের সহকর্মী হিসেবে কাজ করতে পারি। যেমন ডেন্টালে যারা অ্যাসিস্ট করছে, আমরা তাদেরকে নিয়ে সেই কাজগুলিকে আমরা করাতে পারি। মানে পুরো বিষয়টি হচ্ছে আলোচনার মারফতে এসে একটি সুষ্ঠু একটি জায়গাতে একটি আশা, যে একজন কোয়াক যেমন সে নিজেকে ডেন্টিস্ট হিসেবে পরিচয় দিলে একটি হাস্যকর হবে, সে কখনোই ডেন্টিস্ট হতে পারবে না, কারণ ডেন্টিস্ট হওয়া তো সোজা নয়। এখন 5 বছর লেখাপড়া করে, 1 বছর ইন্টার্ন করে, 6 বছর একটি দাঁতের বিষয় নিয়ে পড়তে হয়। দাঁত মানে, দাঁতের মধ্যে আমি আগেই বলেছি, দাঁত মানে শরীরের প্রতিটা পার্টি কিন্তু আমাদেরকে লেখাপড়া করে জেনে বুঝে, এবং শুধু দাঁতের নয়, যেমনটি একটু আগে বলছিলাম, প্রত্যেকটি ওষুধ বাজারে যে উদ্ভাবিত ওষুধ রয়েছে, সেই ওষুধগুলি কোনটার সাথে কি রিলেশন, কি পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলি যেমন জানতে হয়, তেমন প্যাথোলজির বিষয় জানতে হয়। দাঁতের গোড়ায় সিস্ট হয়েছে, এখান থেকে কী হতে পারে, টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সারের চিকিৎসা কি, পুরো বিষয়টা কিন্তু একজন ডেন্টিস্টকে জেনে তারপরে চিকিৎসা দিতে হয়। আচ্ছা, আপনি বলছিলেন যে ডিপ্লোমা যারা করছে তারাও কিন্তু ডেন্টিস্ট হিসেবে তারা প্র্যাকটিস করছে, এই ক্ষেত্রে কোনো ধরনের তদন্ত করা দরকার রয়েছে কিনা? আসলে এই যে বিষয়টি ছিল, ডেন্টিস্ট ডেভেলপ খুব বেশি দিন হয়নি, যেটা বারবারই আমরা বলে থাকি, স্যারও বলছিলেন, এই অল্প সময়ের হওয়ার কারণে
ওদের যে সিলেবাস দিয়ে যে পড়ানো হয়, আমাদের যে সিলেবাস দিয়ে পড়ানো হয়, এর মধ্যে বেশ কিছু জটিলতা কিন্তু রয়েছে, যেগুলি এখন আমাদের মাদার অর্গানাইজেশন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব মিলে টিলে কিন্তু এর এক জায়গা থেকে একটা শক্ত অবস্থানে আসছে। তো হয়তো বা ওই ভবিষ্যতে হয়তো এই বিষয়টা বন্ধ হয়ে যাবে, যেগুলো নিশ্চিত করে দেওয়া হবে যে যারা ডিপ্লোমা পড়ছে আদৌ পড়তে পারবে কিনা, আর পড়লে তাদের কাজের পরিধি কতটুকু, এটা আসলে তাদেরকে স্পষ্ট মনে হয় কোনোভাবে করা হয়নি। যার জন্যই যুগকে যুগ ধরেই তাদের এই দুঃসাহস বলবো আমরা, কারণ মুখের মধ্যে হাত দেওয়া যে সেন্সিটিভ ইস্যুটি, বা এটা হাতের কাজ নয়, এটা যে জ্ঞানেরও কাজ, হাতের কাজ, যন্ত্র প্রযুক্তি, তথ্য সব কিছুরই মিলাই এই বিষয়টি নির্ভর করে। তো এটা আসলে তাদেরকে বুঝতে হবে, মন চাইলেই স্বল্প জ্ঞান নিয়ে রোগীর মুখে হাত দেওয়া যাবে না। কারণ দাঁত তুলে দেওয়া থেকে শুরু করে সিম্পল চিকিৎসাও, দাঁতের ফিলিংও কখনো ছোট কোনো চিকিৎসা নয়। এখান থেকে রোগীর বড় ধরনের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের এই অবনীত ডেন্টাল রোগীকে কোনো অবস্থাতেই কোনো অনিরাপদ জায়গায় আসলে তুলে দেওয়াটা কারোরই উচিত হবে না। আচ্ছা, ডক্টর রুবি, আপনার কাছে একই বিষয়টা জানার চেষ্টা করব। যেমনটি ডক্টর রাজ বলছিলেন যে কোনো ধরনের দাঁতের চিকিৎসা করার পূর্বে অবশ্যই আমাদেরকে এক্ষেত্রে সচেতন থাকতে হবে যে আমরা কাদের কাছে আসলে চিকিৎসাটা দিচ্ছি। আপনার কাছে আসলে কি মনে হয় এই জায়গাটা আমরা কতটুকু সচেতন? দেখেন, ওই যে কোনো চিকিৎসা করার আগে ডেন্টিস্টরা যা করে, তো তার হিস্ট্রিটা নেয়, তার মেডিকেল হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, এখানে ফরম্যাট আছে, যাতে করে বুঝতে পারা যে সব কিছুর দিকে নজর যাতে দিতে পারে। তারপরে যদি আমাদের কোনো ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, রক্তের হোক, অন্য অন্য জিনিসের হোক, লিভারের হোক, মানে কেস টু কেস আমরা যখন ফাইন্ডিংসের উপর নির্ভর করে সেগুলি রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নিতে পারি আসলে চিকিৎসাটা এখন করব কি না, অথবা বিশেষজ্ঞর কাছে পাঠিয়ে পরামর্শ নিয়ে করব। যেমন ধরেন লিভারের কোনো একটা সিরোসিস অথবা কোনো একটা অসুখ আছে, যার কারণে যে রক্ত যে বন্ধ হয় যে কোনো শরীরে, সে লিভারে যে এনজাইমটা তৈরি করে সেটা যদি না ঠিক মতো করতে পারে, তখন দেখা যায় প্রলং ব্লিডিং টাইম হয়ে যায়। আমরা দাঁত ফেলে যতই চেষ্টা করি বন্ধ করার, সেলাই করি, চাপ দিয়ে রাখি, কিন্তু ওখানে তো মূলে ভিতরের দিক থেকে নষ্ট। তো সেই জিনিসটা এখন আমি ওই রাজের প্রসঙ্গ নিয়ে আমি একটু কথা বলতে চাই যে এখানে যে ডেন্টাল ডিপ্লোমা অথবা ডেন্টাল নার্স অথবা প্যারামেডিক্স, টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, যাবতীয় যে গ্রুপ, আসলে এটাই আমাদের একটা গ্রুপ প্র্যাকটিস হওয়ার কথা। ডেন্টিস্টের সঙ্গে এই লোকগুলি সম্পৃক্ত হয়ে একটা প্রতিষ্ঠান চালাবে। যে কাজটা টেকনিশিয়ান করা দরকার ল্যাবরেটরিতে সে করবে, ডাক্তার গাইড করবে, এবং সেখানে মডেল তৈরি হবে, ট্রিটমেন্ট প্ল্যান হবে, টেকনিশিয়ান দিবে, শেষ পর্যন্ত এসে ডাক্তার কাছে আসলে এই জিনিসটা স্থাপন টিম হিসেবে কাজ টিম। কিন্তু ওরা এটা অ্যাকচুয়ালি এটা মেনে নিচ্ছে না, ডেন্টিস্টদের আন্ডারে এসে কাজ করছে না, ওরা নিজেরাই ডেন্টিস্ট, মানে নিজেই ঘোষণা দিয়ে এগুলি দেখতে দেখতে। আর এটা তো একটা গ্রুপ, আরেকটা গ্রুপ আছে তারা ওই শিক্ষাটা নাই, কেউ ম্যাট্রিক পাস, ফেল অথবা ইন্টারমিডিয়েট পাস, তারা কোনো এক সময় সুযোগ পেয়েছে, 1-2 বছর 3 বছর হয়তো ডেন্টিস্টের সঙ্গে কাজ করেছে, তাদের ধারণা হয়েছে যে সেটা পারবে। তো ভুল করতে করতে ওরা হয়তো কিছু করছে, বাট এটা তো অথেন্টিক না। এটা তো আমরা আমাদের জাতিকে, আমাদের বিএমডিসি যারা আমাদের সারা জাতির জন্য যে তাদের স্বাস্থ্যের বিষয়গুলি বিবেচনা করছে, যে কোনটা ডিগ্রিওয়ালা ডাক্তার, কোনটা ডিগ্রিওয়ালা ডাক্তার না, কে রুগীকে কোন পর্যায়ে চিকিৎসা দিতে পারবে, বিএমডিসিগুলি নিয়ন্ত্রণ করে। আইন আছে, মাঝে মাঝে কেসও হয়ে যায়, দেখা যায় ওরা জেল টেল খাটে, কিন্তু এটা ওদেরকে থামানো যাচ্ছে না। ওদের সংখ্যাও বেশি এবং জনসংখ্যাও বেশি, আমাদেরকেও মানে রুগীরা এত খুব হাতের কাছে পাচ্ছে না। তো এই সমস্যাগুলি রয়ে গেছে, এগুলি আমরা আস্তে আস্তে, আগে যেমন শুরুর দিকে 1965-এর পর থেকে যে সমস্যাগুলি ছিল এখনও অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, বাট ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের আরও অগ্রসর হতে হবে। জি, অর্থাৎ সুচিকিৎসার জন্য তো আসলে একদিনে কাজ করলে হবে না, দিনের পর দিন আমাদেরকে কাজ করতে হবে। আমরা দাঁতের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করার চেষ্টা করবো। আমরা জানলাম দাঁতের বিভিন্ন অপচিকিৎসা নিয়ে, সেই সাথে দাঁতের যে সাধারণ সমস্যা যেগুলো আমাদেরকে দৈনন্দিন জীবনে ভুগিয়ে থাকে সেগুলো নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ডক্টর রাজ, আপনার কাছে একটু জানবো দাঁতের সাধারণ কি সমস্যাগুলো সাধারণত আমাদের হয়ে থাকে, এবং আমরা যতটুকু জানি বিভিন্ন জরিপ বলে এবং আপনাদের কাছ থেকেও আমরা যতটুকু জেনেছি যে দাঁতের সাধারণ কোনো সমস্যা থেকে এটার সাইন সিমটম হতে পারে যে আমার বড় কোনো অর্গান হয়তো বা ক্ষতিগ্রস্ত। অবশ্যই, যেমন মাড়ির রোগ, মাড়ি দিয়ে রক্ত পড়ে, খুব কমন। আপনি দেখবেন যে আমাদের চাচা, দাদা, মামা অনেক ফ্যামিলির মধ্যে একটু ব্রাশ করলে রক্ত পড়ছে, থুতু ফেললে রক্ত পড়ছে। তো এই রক্ত পড়াটা কিন্তু মেন কারণ আসলে লোকাল কারণ, যেটা অত ভয়ের কারণ থাকে না। দাঁত আর মাড়ির মাঝখানে পাথর জমে এমনটি হয়। তো এটার বাইরেও কিন্তু অনেক কারণে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, যেমন তার রক্তে কোনো রোগ রয়েছে কিনা। আপনি জেনে অবাক হবেন যে অনেক রোগী, মানে ডেন্টাল রোগীরই কিন্তু হিমোফিলিয়া, এমনকি ব্লাড ক্যান্সারের মতো ভয়াবহ রোগ কিন্তু এই ডেন্টাল চিকিৎসা থেকে শনাক্ত হয়। আমরা দেখলে বুঝতে পারি যে এর মাড়িতে আসলে লোকাল কোনো কারণ নেই, তখন মাথায় আসতে পারে সিস্টেমিক কোনো কারণ রয়েছে কিনা, তার লিভারে কোনো রোগ রয়েছে কিনা, রক্তের কোনো রোগ রয়েছে কিনা, সে কি ওষুধ খাচ্ছে, এই সব কিছুর উপরে কিন্তু নির্ভর করে আমরা যে টেস্ট দিলে এটা বেরিয়ে আসে। পাশাপাশি অনেকের মুখ শুষ্ক হয়ে থাকে, লালা আসছে না, মুখের মধ্যে ক্ষত তৈরি হয়ে জ্বালাপোড়া করছে। এই ডায়াবেটিক খুব কমন রোগ, কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারে না যে আমার ডায়াবেটিস হয়েছে। বাংলাদেশে কিন্তু অসংখ্য এরকম ডাটা রয়েছে যারা ডায়াবেটিস আছে কিন্তু বুঝতে পারে না। তারা কিন্তু ডেন্টাল চিকিৎসা করতে আসলে আমরা তাদেরকে শনাক্ত করে দিই যে আসলে ডায়াবেটিস রয়েছে। তো সিস্টেমিক অনেক সমস্যায় কিন্তু মুখে তার বহিঃপ্রকাশ ঘটে। মেয়েদের কিছু হরমোনাল ডিস্টারবেন্সের কিছু মুখের লক্ষণ আসে, প্লাস পাশাপাশি যাদের প্রচুর অ্যাসিডিটি রয়েছে তাদের মুখের লক্ষণ আছে, যারা শ্বাসকষ্টে ভুগছে, ইনহেলার ইউজ করছে, তাদেরও মুখে নানা ধরনের সমস্যা হচ্ছে। মোট কথা সিস্টেমিক অনেক রোগেরই প্রাথমিক লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে মুখের ভিতরে স্বাস্থ্যটি কিছুটা পরিবর্তন হওয়া। যদি ডেন্টিস্ট দেখলে এটা বুঝতে পারে যে আসলে এটা তার লোকাল কারণ নয়, তার সিস্টেমিক বা শরীরের কোনো কারণেই তার এই উপসর্গটি মুখে চলে আসছে। আচ্ছা, আপনি অনেক ধরনের দাঁতের সমস্যার কথা বলেন, তার মধ্যে থেকে একটা কমন সমস্যা আমি একটু পিক করতে চাই, সেটা হচ্ছে ড্রাইনেসের কথা আপনি বলছিলেন, যেটা কমনলি কিন্তু আমাদের অনেকেরই কিন্তু হয়ে থাকে। অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে, টিনেজার যারা রয়েছে, ইনফ্যাক্ট আমরা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় খেয়াল করে তারা কিন্তু বলছে যে মুখ ড্রাই লাগছে। এটা কি আসলে কোনো রোগের সাইন সিমটম কিনা? ড্রাইনেস আগে জানতে হবে এটা কি জিনিস। সেটা হচ্ছে মুখে যে লালা আমাদের তৈরি হয়, বা সেলাই বা থুতু যাই বলি না কেন, এটার ঘাটতি হয়ে যাচ্ছে কোনো কারণে, সেটা মুখে পর্যাপ্ত আসছে না। মহান আল্লাহ এই লালার মধ্যে এমন ভালো কিছু উপাদান দিয়েছে যে উপাদান থাকলে আমাদের মুখের যে স্বাস্থ্য এটা অনেকটাই ভালো থাকে। বিশেষ করে জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করতে পারে। আমরা খাবার খাচ্ছি, খাবারের স্বাদ, ঢোক গিলতে, কথা বলতে অনেক কিছু কিন্তু স্যালাইভা সরাসরি ভূমিকা রাখে। কোনো কারণে যে স্যালাইভা বন্ধ হয়ে যায়, তার কারণের মধ্যে মেন কারণ হচ্ছে ডিহাইড্রেশন। পানি খাচ্ছে না, খুব কমন, মুখ দিলে ড্রাই হয়ে যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা তাই ধারণা করে থাকি যে পানি কম খাওয়ার জন্য হয়তো বা এই ড্রাইনেসটা কাজ করছে। এছাড়া আরও কিছু কারণ থাকতে পারে। যেখানে লালাটি তৈরি হয়, স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের মুখের মধ্যে 3 জোড়া বড় গ্ল্যান্ড রয়েছে, অসংখ্য ছোটো ছোটো গ্ল্যান্ড রয়েছে। কোনো কারণে যে সে গ্ল্যান্ডে স্যালাইভাটি তৈরি না হয়, বা তৈরি হওয়ার পরেও স্যালাইভা যে ডাক বা যে নালি দিয়ে মুখে আসছে, সেই নালির মধ্যে যদি কোনো রোগ হয়, পাথর হতে পারে, ওখানে ফাইব্রোসিস বন্ধ হয়ে যেতে পারে। এই স্যালাইভা যদি মুখে না আসে তখন কিন্তু মুখটি ড্রাই হয়ে যেতে পারে। পাশাপাশি যাদের ক্রনিক রোগ রয়েছে, ডায়াবেটিসের কথা বলছি, যারা উচ্চ রক্তচাপ ওষুধ লম্বা টাইম ধরে খাচ্ছে, যারা বিষণ্ণতার ওষুধ খায়, তাদেরও কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখের এই লালার ফ্লোটি কমে যেতে পারে। যে কারণে হোক না কেন, মুখ যদি শুষ্ক থাকে তাহলে মুখের মধ্যে কমন যে রোগগুলি আমরা বলে থাকি, ডেন্টাল ক্যারিজ থেকে শুরু করে ক্ষত, মাড়ির রোগ, সব কিছু কিন্তু এই ড্রাই মাউথ থেকে তৈরি হতে পারে। আচ্ছা ডক্টর রুবি, আপনার কাছে একটু জানবো, যেমনটি অনেক ধরনের সমস্যার কথা ডক্টর রাজ বলছিলেন, এখন কিন্তু দাঁত ফেলে দেওয়া কিন্তু একমাত্র চিকিৎসা না, এখন কিন্তু দাঁত ফেলে দেওয়ার পরিবর্তে অনেকেই কিন্তু বিকল্প অনেক ধরনের চিকিৎসা বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আছে, এবং অনেকেই কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্ট যেটাকে আমরা বলে থাকি সেটাও কিন্তু হচ্ছে। একটু এই সম্পর্কে আপনার কাছে জানার চেষ্টা করব। ডেন্টাল ইমপ্লান্টটা আসলে যেই জায়গায় দাঁত অলরেডি ফেলে দেওয়া হয়েছে, অথবা দাঁত ওই জায়গাটায় যে কোনোভাবেই হোক উপস্থিত নাই, জন্ম হয়নি, তো দাঁত ফেলে দেওয়ার বিষয়টা সহজে আসে না। খুবই শেষ মুহূর্তে যখন এমন একটা অবস্থা আছে যে দাঁতকে রিভার্স করা যাবে না, সংরক্ষণ করা যাবে না, তাতে আশেপাশের দাঁত, মাড়ি, হাড় এগুলির ক্ষতি হবে, তখন আমরাই তাতে ওটাকে বাদ দিয়ে ওই জায়গায় যে খালি হয়ে যায়, খালি জায়গাটায় আগে যে প্রিমিটিভ পুরনো যে পদ্ধতি, 2টা চিকিৎসা হতো। একটা হলো খোলা লাগানোর দাঁত, যেটাকে ডেন্সার বলে। আচ্ছা, এরপরে অনেক সময় দেখা যায় পাশের 2টা দাঁতকে নির্ভর করে ওই 2টার উপরে মানে ব্রিজ যেটাকে বলি, ডেন্টাল ব্রিজ যেটাকে বলা হয়, ওটা করা হতো। এখন ব্রিজ করাটাও আমরা বেশি সাজেস্ট করছি না। নিজের দাঁতের জায়গায় নিজের দাঁতের উপরে নির্ভর করে করা। এখন যে প্রযুক্তিগুলি বাংলাদেশে চলে আসছে, যে ইমপ্লান্টের, অনেক ডেন্টাল সার্জন এটার উপরে প্রশিক্ষণ নিয়েছে,
মানে এবং তারা অলরেডি প্রয়োগ করছে, ক্লিনিক্যালি কাজ করছে এবং সাকসেসফুলি কাজ করতে পারছে। এখানে বিভিন্ন দেশের কোম্পানির যে ডেন্টাল ইমপ্লান্ট একটা স্ক্রুর মতো জিনিস, এবং এই জিনিসটা, এই সার্জারিটা অনেকে শুনতে গেলে মনে হয় যে বিশাল একটা কোনো বড় সড়ো কোনো অপারেশন হবে না। এটা খুব মাইনর একটা সার্জারি, টেকনিক্যাল সার্জারি, এবং এমন কোনো পেইনফুলও বিষয় না, এবং মানে জটিল যেভাবে মানুষ মনে করতে পারে এরকম না। তো আস্তে আস্তে দিনের দিন কিন্তু মানুষ এই ধরনের ইমপ্লান্টগুলিতে আসছে। আচ্ছা। সো এই জিনিসটা এখন আর বেশি অপরিচিত না, বাংলাদেশে অনেক রুগীরাই এখন জানে। কিন্তু যে কেউ চাইলেই কি ডেন্টাল ইমপ্ল্যান্টটা করতে পারে? না, এটার কথা হলো কি, এইটার যে ইমপ্লান্টটা যে এখানে দেওয়া প্রয়োজন, সেখানে একটা হলো জেনারেল লোকাল কন্ডিশন, আর একটা হলো জেনারেল হেলথ কন্ডিশন। অনেক ক্ষেত্রে আমরা এটার ফেভার দেখি না, বোনের কোয়ালিটি না। তাছাড়াও যেখানে বোন কম আছে, দুর্বল আছে অথবা ন্যারো, সেখানে মানে আরও কিছু অ্যাডভান্স সিস্টেমে বোন গ্রাফট অথবা এক্সপ্যানশন করার জন্য ওই প্রক্রিয়াটা আগে করতে হবে, তারপরে ইমপ্ল্যান্টটা করতে উপযোগী করে নিতে। এবং ক্ষেত্র বিশেষ খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে অনেক মানে ক্রনিক ডিজিজে সাফার করছে পেশেন্ট, সেই ক্ষেত্রে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা আরও কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে যেটা আরও ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে আমরা হয়তো খুবই কম ক্ষত, কারণ আমরা বোনের স্ক্যান করে, বোনের কন্ডিশন করে অথবা সিবিসিটি করে আমরা আগে ইভ্যালুয়েট করতে পারি। প্রযুক্তি আছে, ডিজিটাল প্রযুক্তি এখন অনেক অ্যাডভান্স, আন্দাজ করে না যে এখানে একটা মারি আছে, আমার হাতে একটা ইমপ্লান্ট স্ক্রু আছে, আমি এটাকে দিয়ে দিব। কোন ধরনের মানে প্রি স্টাডিটা খুব ভালো করা হয়, যে গাইড কিভাবে করা হবে, মানে সেইভাবে সব সাজেশনগুলি চলে আসে ডাক্তারের কাছে। সো এখানে এখন প্রযুক্তিটা যথেষ্ট ইজি হয়ে গেছে এবং অ্যাকিউরেট হয়ে গেছে। অর্থাৎ যে কেউ চাইলেই ডেন্টাল ব্রিজ অথবা ডেন্টাল ইমপ্ল্যান্ট যেটির কথা আপনি বলছিলেন সেটি করতে পারবে, তার আগে কিছু ক্রাইটেরিয়া তাকে ফুলফিল করতে হবে। ডক্টর রাজ, আপনার কাছে একই উত্তরটা জানতে চাইবো যে সাধারণত কী কী ধরনের হিস্ট্রি আপনারা নিয়ে থাকেন, কী কী ধরনের টেস্ট আপনারা করতে দেন ইমপ্ল্যান্ট করার পূর্বে? ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে স্যার যেমনটি বলছিলেন যে আসলে আমাদের যেখানে ইমপ্ল্যান্টে বসবে, স্ক্রুটি বসবে, সেই নিচের বোনটার আসলে থিকনেসটা, গঠনটা কেমন। তো আমাদের বাংলাদেশে এখন এটাকে দেখার জন্য খুব ভালো প্রযুক্তি বা ডায়াগনস্টিক টেস্ট চলে আসছে, যেটা আমরা সিবিসিটি বলি। ওই হাড়ের পুরো 3D দেখতে পারি আমরা, যেখানে ইমপ্ল্যান্ট বসাবো তার উপরের নিচে দুই সাইডের বোন কেমন রয়েছে খুব সহজেই দেখতে পারি। তো এই প্রযুক্তি দেখে নিতে পারি, পাশাপাশি তার কী রোগ রয়েছে, তার আসলে ডায়াবেটিস থাকলে কত দিনের হিস্ট্রি রয়েছে, কী ওষুধ খাচ্ছে, কন্ট্রোল করে রাখতে পারছে কিনা, বা তার প্রিভিয়াস কোনো রোগ রয়েছিল, তার অ্যাজমা রয়েছে কিনা, বা তার ওরাল হাইজিন সে কেমন মেনটেন করছে। আপনি অনেকেরই দেখবেন যে মুখের মধ্যে স্টোন হয়ে ভরে থাকছে, আমরা স্কেলিং করে ক্লিন করে দিচ্ছি, 1 মাসের মধ্যে আপনার এটা ভরে যাচ্ছে। তার মানে সে ওরাল হাইজিন একদমই মেনটেন করছে না, সে মনে করছে সে ব্রাশ করছে, তার কোনো নিয়ম হচ্ছে না, প্রপার ব্রাশ হচ্ছে না, ফলে খুব সহজেই স্টোন জমে যায়। যাদের খুব ব্যাড ওরাল হাইজিন, দাঁত নড়ে গেছে, পাথর দাঁত জমে দাঁতের বাড়ি বেরিয়ে গেছে, যাতে শিকড় এক্সপোজড হয়ে গেছে, তো ওই ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ইমপ্ল্যান্ট আমরা পেশেন্টকে উৎসাহ দেই না, কারণ পেশেন্ট তো নিজের দাঁতের যত্ন নিতে পারে না, সে ইমপ্ল্যান্টের যত্ন কীভাবে নেবে, যদি এর সংখ্যা খুব কম। তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে ইমপ্ল্যান্ট সফলভাবে করা হয় আমাদের দেশে, এবং রুগীকে যেভাবে বলে দেই আমরা, রুগী সেটা মেনে চলে, তাহলে একটা ইমপ্ল্যান্ট লম্বা টাইম ধরে তার ন্যাচারাল দাঁতের মতোই কাজ করবে। আচ্ছা, এক্ষেত্রে জানতে চাইবো যে যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে ইমপ্ল্যান্ট করার মতো সেই দাঁতটা আসলে ততটুকু মজবুত নয়, দাঁতটা মজবুত নয়, সেক্ষেত্রে বিকল্প চিকিৎসা কি হতে পারে সেটি জানার চেষ্টা করব। তবে আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর রাজ, আপনার কাছে একটু জানতে চাইবো যে যেমনটি আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ইমপ্ল্যান্ট যদি কারোর ক্ষেত্রে না করা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকল্প চিকিৎসা কি? অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে। আধুনিকভাবে বা বৈজ্ঞানিকভাবে দাঁত লাগানোর বা কৃত্রিম সংযোজনের 3টি মাধ্যম রয়েছে। একটি হচ্ছে ডেঞ্চার, যেটা পুরোনো আমলে আমরা অনেক দিন ধরে দেখে আসছি, সারাদিন পরে রাখতে হয়, রাতে খুলে রাখতে হয়, দাঁতের সাথে প্লেট থাকে, এটা খোলাযোগ্য দাঁত বলে থাকি আমরা, কিন্তু সে মোটামুটি খাওয়া দাওয়া করতে পারে, অতটা আরাম পায় না। আর ফিক্সডের মধ্যে 2টি পদ্ধতি আপনি একটু বলে দিয়েছেন, একটিকে ব্রিজ বলে আর ইমপ্ল্যান্ট বলে। যদি যেখানে দাঁতটি নাই তার পাশের দুটি দাঁত যদি সুস্থ থাকে,
ভালো থাকে, তাহলে সেই দিক দিয়ে সাপোর্ট নিয়ে ব্রিজ করা হয়, যেটা আমাদের দেশে অনেক আগে থেকে সফলভাবে হয়ে আসছে। ডক্টর রাজ, আপনি বলছিলেন যে আসলে ইমপ্ল্যান্টের বিকল্প কি চিকিৎসা হতে পারে। ডক্টর রবি স্যার, আপনার কাছে এখন আমরা ফিরে যাই প্রাথমিক অবস্থায় আমরা যে আলোচনাটা করছিলাম যে এই যে অপচিকিৎসাটা হচ্ছে, সেক্ষেত্রে বিএমডিসির কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া উচিত বা নিয়েছে কিনা? বিএমডিসির মাধ্যমে সারা দেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন সময় পত্রিকা অথবা ডিজিটাল মাধ্যমে জানানো হয় যে তারা যাতে জাস্টিফাই করে যে যার কাছে যাচ্ছে সে কোয়াক অথবা বিডিএস ডাক্তার কিনা। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে চলে আসি, যেমন বর্তমানে নতুন যে সরকার তারা যে স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছে, সেখানে কিন্তু অনেক নতুন অনেক বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। সেক্ষেত্রে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি, সেই অনুযায়ী ওভাবে আসলে কাজ করা হচ্ছে? আমাদের যতগুলি হাসপাতাল, উপজেলা হাসপাতাল অথবা চিকিৎসা কেন্দ্র যেগুলি তৈরি করবে সরকার, আমরা উল্লেখযোগ্য সংখ্যক ডেন্টাল সার্জনকে সরকারিভাবে চাকরি দিয়ে সেখানে যন্ত্রপাতি এবং এগুলি যে ব্যবহার করার যে মেটেরিয়াল, এগুলি মানে প্রয়োজন মতো দিয়ে দেওয়া। যন্ত্রপাতি দিয়েছে, ডাক্তার নাই, ডাক্তার দিয়েছে, যন্ত্রপাতি নেই, অথবা মেটেরিয়াল নেই, অথবা ঠিক মতো মেনটেনেন্স হচ্ছে না, মেশিনপত্র নষ্ট হয়ে আছে। এদিকে মানে সরকারি পর্যায়ে যারা এগুলি নিয়ন্ত্রণ করেন, পরিকল্পনা করেন, তাদের আরও সুচারু দৃষ্টি রাখা উচিত। এবং ডিস্ট্রিক্ট এবং উপজেলা পর্যায়ে যারা নির্বাহী ব্যক্তিরা আছে সরকারি পক্ষ থেকে, তারা এদিকে দৃষ্টিও রাখতে হবে, কারণ স্বাস্থ্য কম একটা ইম্পর্টেন্ট না, সেটার মধ্যে ডেন্টাল হেলথও অনেকই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে স্বাস্থ্যনীতি হয়েছে, স্বাস্থ্যনীতি প্রণয়ন হচ্ছে, তারপরে চলে আসে বাস্তবায়ন, এবং তারপরে কিন্তু ওই যে আপনি যেমনটা বলছিলেন যে মনিটর করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর রাজ, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে বাংলাদেশের স্বাস্থ্যনীতি যেটা নতুন করে হয়েছে, আপনার কাছে আসলে কি মনে হয় যে নীতি প্রণয়নের পরে যে যেমনটি বলছিলাম যে বাস্তবায়নের পরেই কিন্তু চলে আসে যে মনিটরিংয়ের বিষয়টা, সেটা কি আসলে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে কিনা, এবং সেখানে আসলে যদি ইমপ্রুভ করার কিছু থাকে, কতটুকু আসলে আমাদেরকে কাজ করতে হবে? বর্তমান সরকার আসলে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতেও পারছি যে জনগণের স্বাস্থ্য রক্ষায় যথেষ্ট পরিমাণে শক্ত জায়গায় অবস্থান করছে, একদম মাঠ পর্যায় থেকে। তো আসলে এখান ক্ষেত্রে যেমন রোগীদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ডাক্তারদেরকেও আসলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য সচেষ্ট হতে পারে। যত এখানে কথা বলি না কেন, ঢাকার বাইরে বা একদম গ্রাম পর্যায়ে কী হচ্ছে এখানে থেকে মনিটর করা সম্ভব নয়। ফিজিক্যালি সেখানে যে দেখতে হবে যে আসলে সেই ক্লিনিকটির ডাক্তারের অভিজ্ঞতা, পাশাপাশি শুধু অভিজ্ঞতা থাকলে তো হবে না, তার যে যন্ত্রপাতি দরকার সেটা তার প্রাতুল্য মানে কী কতটুকু অবস্থানে আছে, যে আধুনিক চিকিৎসা সেই যন্ত্রপাতি সে পাচ্ছে কিনা। সে তো নিজে কিনে এনে একটা গভর্নমেন্ট হসপিটালের সাথে কাজ করতে পারবে না, সেভাবে তার এই সরবরাহটি ঠিক আছে কিনা। এটা আমরা সারা বিশ্বের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি যে শরীরের যত রকম অর্গান রয়েছে, হার্ট, লিভার, কিডনি, মস্তিষ্ক, হাড়, চোখ, এর মধ্যে একমাত্র ডেন্টাল চিকিৎসায় কোনো রুগীকে বাইরে যাওয়ার কথা কিন্তু চিন্তা করতে হয় না। কারণ তারা বাইরে যে হিউজ টাকা খরচ করে যে চিকিৎসাটি পাবে, তার কাছাকাছি চিকিৎসা কিন্তু বাংলাদেশেই তারা সফলভাবে পেতে পারে। এটা কিন্তু মানুষ বুঝে। এখন আপনি দেখবেন আমাদের আত্মীয় স্বজনও কিন্তু যারা দেশের বাইরে আছে, তারা ওইখানে অন্য চিকিৎসা করলেও ডেন্টাল চিকিৎসার জন্য ওয়েট করে কখন বাংলাদেশে আসবে এবং চিকিৎসাটি নেবে। তার দুইটা কারণ, একটি হচ্ছে তার আমাদের দেশে এখনও পর্যন্ত চিকিৎসার যে অনেক ব্যয় আমরা বলে থাকি, আমাদের দেশে এখনও সেটা মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। পাশাপাশি চিকিৎসার যে সফলতা হার, মানে যে রোগী যে চিকিৎসা দিচ্ছি আমাদের সফলতা, এই কম্পেয়ার করলে উন্নত বিশ্বের কাছাকাছি। আচ্ছা, ছোট্ট করে জানতে চাইবো, আপনি ট্রেনিংয়ের কথা বলছিলেন, বাংলাদেশে যারা আসলে ডেন্টালে পড়াশোনা করছেন, তারা পড়াশোনা শেষ করার পরে বা ডিগ্রি কমপ্লিট করার পরে তাদের জন্য পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থাটা আসলে রয়েছে কিনা? এখানে এখনও অপ্রতুল্য রয়েছে আসলে, কারণ ডেন্টাল কলেজে পড়াকালীন সময়ে তারা আসলে গতানুগতিক বা প্রাইমারি যে চিকিৎসাগুলি আছে খুব ভালো মতো একদম ভালো জেনে আসে, কিন্তু যে প্রযুক্তিগত পরিবর্তনটি আসছে অল্প সময়ের মধ্যে ব্যাপক পরিবর্তন, আমি আজকে যেটা জানছি 1 বছর পর এই জিনিসটাই আরও বেশি আধুনিক হয়ে আসছে, যেটিতে সফলতার হার আরও বাড়ে। তার ফলে আসলে আমাদের বাংলাদেশে আরও বেশি ট্রেনিং দরকার। এই জন্য আমাদের বাংলাদেশের নানা ধরনের ডেন্টাল অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। সব কিছু মিলে কিন্তু আমরা এখন বলতে পারি যে আমরা স্যাটিসফাই অবস্থায় আছি, হতাশাজনক অবস্থায় নাই। কোনো ডেন্টিস্ট চাইলে সে উন্নত চিকিৎসার সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে
সেই চিকিৎসাটি রোগীর মুখে প্রদান করার অবস্থান তৈরি করতে পারছে। ডক্টর রুমি স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো একই বিষয় যেটি ডক্টর রাজ স্যার বলছিলেন, যে যারা আসলে ডেন্টালে পড়াশোনা করছেন, পরবর্তী সময়টাতে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা সেটাকে আরও অনেক উন্নত করা সম্ভব, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত ট্রেনিং সেন্টার না থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে সবাই কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছে। এক্ষেত্রে কোন জায়গাটা আমাদের আসলে কাজ করা উচিত বা সরকারের পক্ষ থেকে? এখন যে যতটুকু অগ্রগতি হয়েছে, বিশেষভাবে বেসরকারি সংগঠনগুলি, মানে ডেন্টিস্ট্রি প্রফেশনাল সংগঠন, এবং তাদের উদ্যোগে বেশিরভাগ সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার, হ্যান্ডস অন ট্রেনিং, মানে আমাদের দেশেই হয়তো দেখা যায় বছরে বিশাল করে এবং ছোট ছোট করে বছরের মাঝখানে বাইরে যারা আরও প্রযুক্তিতে আরও বেশি উন্নত তাদেরকে এনে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হ্যান্ডস অন ট্রেনিং বলি, এবং তাদের দেশের উন্নতি সেই সব ক্ষেত্রে সেমিনারে স্পিকার হিসাবে বিভিন্ন দেশ থেকে আসে, তারা করছে। কিন্তু সরকারি উদ্যোগ কিন্তু এখানে বেশি লক্ষণীয় না। সরকার যে স্বাস্থ্য প্রোগ্রামের মধ্যে কয়েকটা বড় বড় এরকম প্রোগ্রাম নিবে বাৎসরিক, অথবা অনেকগুলি ডেন্টাল সার্জনকে ডেকে একটা ভালো হাসপাতালে গিয়ে ট্রেনিং দিবে, সেই জিনিসগুলি তো প্রোগ্রামে আমরা এখনো উল্লেখযোগ্যভাবে দেখছি না। আচ্ছা, সেটাও দরকার, কারণ উদ্যোগটা শুধু বেসরকারিভাবে আগাবে না তো। সরকারে তো অনেক ক্ষমতা আছে, অনেক লোক আছে, প্রযুক্তি আছে, অর্থ আছে, এবং তারা আমন্ত্রণ করলে অনেক দেশের লোকজনরা চলে আসে। WHO আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহযোগিতা নিতে পারে, রোটারি সহযোগিতা নিতে পারে, আরও সংগঠন আছে ফিলান্থ্রপিক, যারা এইভাবে প্রযুক্তিটাকে ডেভেলপ করার জন্য এই দেশে উন্নতি করতে পারে। সো ওই অ্যাপিলগুলি, ওই অ্যাপ্রোচগুলি গভর্নমেন্টকে নিতে হবে, কারণ আমাদের আমন্ত্রণে একটা লিমিটেড আমাদের নিজস্ব সোর্স, যাদের সাথে আমাদের পরিচিতি আছে, তাদের শুধু আমরা ডাকতে পারি, কিন্তু গভর্নমেন্টও অনেক দেশেই এই ধরনের অ্যাপ্রোচ করতে পারে। সো আমার মনে হয় গভর্নমেন্টেও এই দিকে দৃষ্টি দেওয়া উচিত, যে আমরা যদি আরও বেশি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ এবং ফলাফল নিতে চাই, তাহলে এখানে প্রোগ্রামের মধ্যে আসতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকের অনুষ্ঠানে আমরা দাঁতের শুধুমাত্র সমস্যা নয়, অপচিকিৎসা এবং সেই সাথে কোন কোন জায়গাগুলোতে কাজ করতে পারলে যারা ডেন্টিস্ট রয়েছেন তাদের যেন সুচিকিৎসা তারা রোগীদেরকে দিতে পারেন, সেই বিষয়টা কিন্তু আপনারা খুব চমৎকারভাবে বলেছেন। একই সাথে বলেছেন কিন্তু ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটাও অনেক বেশি দরকার। অসংখ্য ধন্যবাদ আমাদের দুজনকেই আমাদের এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।